ভি স্টক সি। এখানে দেখলে কিন্তু বোঝা যায় যে আমার পোর্টফোলিওটাতে কিভাবে আমার স্টকগুলো চেঞ্জ হচ্ছে, এবং দিস ইজ মাই টোটাল পোর্টফোলিও টোটাল পার্সেন্টেজ আমি যদি ক্যালকুলেশন করি at t equals to 1 before rebalancing. সো এখানে আমার 35% এভাবে আমি ক্যালকুলেট করে নিতে পারি, ঠিক আছে? সো what I'm going to now do is give you another problem of asset allocation, যেটা তোমরা এখন করবা, এবং I'm just going to copy this. So this will be good practice for your midterm, okay? সো আমি ইকুইটিতে 65% রাখবো, আমি বন্ডে 25%, আর আমার কমোডিটিতে আমি 15% রাখবো, টোটাল 100%। স্টক এতে 40, স্টক বিতে 40, স্টক সিতে আমি 20 রাখবো, গোল্ডে রাখবো এটা 60, আর এখানে আমি কিছু বন্ডও রাখি। বন্ড 1, বন্ড 2, ওকে? সো বন্ডে আমার যে 20% আছে তার মধ্যে বন্ড 1 এ থাকবে 70% আর বন্ড 2 তে থাকবে 30%। অলরাইট, সো দিস ইজ হাউ we are going to have our allocation, strategic asset allocation, okay? আর আমার এটার ভাগটা কি থাকবে? tactical asset allocation। সো আমার স্টক এ তে থাকবে ইকুইটির মধ্যে আমার রিটার্নগুলো আমি করি, স্টকের রিটার্ন বাড়লো হচ্ছে 15%, স্টক বি তে কমে গেল -10%, স্টক সি তে রিটার্ন হচ্ছে 5%, গোল্ড 15%, সিলভার এত পার্সেন্ট, আর বন্ড নিয়ে আসি বন্ডের রিটার্নগুলো। সো বন্ড 1 এর আমার রিটার্ন আসছে হচ্ছে 5%, বন্ড 2 এর রিটার্ন আসছে আমার -6%, ওকে? সো এটা হচ্ছে আমার টি ইকুয়ালস টু 1 এর রিটার্নগুলো, রিটার্নসগুলো। ক্যান ইউ গাইজ ডু দ্য অ্যাসেট অ্যালোকেশন? সো আমরা কিভাবে করব এই জিনিসটা? প্রথমে আমরা ইনভেস্টমেন্ট অরিজিনাল অ্যামাউন্টগুলো বের করব, তারপর আমরা নতুন অ্যামাউন্টগুলোকে বের করব, তারপর আমরা টার্গেটের সাথে অ্যাকচুয়াল আমরা এই পার্টটা করলেই কিন্তু হয়ে যায়, রাইট? এগুলো আলাদা করে আমি ক্যালকুলেশনগুলো দেখাইছি, বাট হোয়াট ইউ শুড ডু ইজ ইউ শুড কপি দিস পার্ট, paste it here, and then fill up this, okay? সো এখানে জাস্ট আমার আরো কিছু আসবে, কারণ বন্ডটাও আসবে। ওকে, এটা কি ক্লিয়ার? কি করতে হবে সবার? এভরিওয়ান, এনি কোয়েশ্চেনস? ম্যাম আমরা কি এটা এক্সেলে করব অর Yeah, do it in Excel. So target কত, আমার অ্যাকচুয়াল কত, এবং অ্যাকশন রিকোয়ার্ড কি, অলরাইট? While you do this, একটা minute, আমি just I'm going to do the roll call. So when I call out your name, either say present or uh, just type, okay? মিস, আমাদের ইকুইটি এখানে 65%, তখন ইকুইটি স্টক এ আর বি টোটাল মিলে 65 হবে না? ইকুইটি স্টক এ বি এন্ড সি মিলে না, 65% এর 40% হবে স্টক। ও আচ্ছা আচ্ছা, জি মিস, সরি, বুঝতে পারছি।
মুমতাহিনা আলম, Present, Miss. আমেনা আঞ্জুম, Present, ma'am. সাইমা আক্তার শম্পা, Present, Miss. তাসনিম রোজা, Tasnim Rosa, are you here? সাজ্জাদ হালিম শৈবাল, Present, ma'am. রিচিতা তরফদার, Present, ma'am. নুসরাত জাবিন আজিজ, Present, Miss. ফারিহা ইসলাম, Present, ma'am. শাহিদা আক্তার, Present, Miss. মীর ফায়াজ রহমান, ফাইজা ফারিহা কবির, Present, Miss. আদনান হায়ার্ক, Yes, ma'am. তনুশ্রী সরকার, Yes, ma'am. এস এম আফসার হোসেন, Present, miss. শেখ আদিব বিরাহিম, Present, ma'am. তাসফিয়া মুসফিরাত, Present, ma'am. আবরার ইসলাম কাশফি, Present, ma'am. সুমাইয়া আফরোজিমু, Yes, ma'am. আফিয়া মুবাশশারা, Present, ma'am. কাজী তামিদুল ইসলাম, Present, ma'am. আরিয়ান আমিন, Yes, ma'am. ওয়ামিয়া কবির, Yes, Miss. রাফাত ইবনে লতিফ, Present, ma'am. মাসিরা ইয়াকুব, Present, ma'am. তাসিফ ইমাম, Present, ma'am. রায়ান আফতাব, Present, ma'am. আনিকা হাসান, Present, Miss. সূর্য নিলয় সরকার, সূর্য নিলয়, are you here? Again, if you're present but you're not responding, then you are absent. সুদীপ্ত নন্দী, Present, ma'am. নানজিবা হাসান, Yes, Miss. নানজিবা হাসান, are you here? Yes, Miss. লামিয়া নওশিন, Yes, ma'am. সাহিল সাদমান, Present, ma'am. অর্কনিয়োগী, Present, ma'am. নাবিলা বিনতে সিদ্দিক, Yes, ma'am. কানিশা কামাল. Present, ma'am. Alright, great. Okay, so I'm going to give you guys 5 minutes to do this problem, all right? Then we'll check. I'll check everybody's screen what results you have. ম্যাম নিচের রিটার্ড গুলো প্রপারলি দেখা যাচ্ছে না। Okay, is this okay? Yes, ma'am, it's better.
চাচ্ছি ইকোনমি Okay, could you guys still solve the problem? আমি করতেছি এখনো। Acha, you need more time. Okay, let's take 5 more minutes. Ma'am, could you show the Excel file? Thank you.
done with solving the problem. Okay, let's wait 2 more minutes for others. Okay. Sure. Okay, so one of you already solved this. Can I have a look at your solution? Share your screen. Sure, ma'am. Ma'am, could you give me just 1 minute? Sure. Ma'am, can you see the screen? Yes. So initially ছিল হচ্ছে 10,000. আচ্ছা See, এখানে যেটা হয়েছে যে আমরা তুমি যে টার্গেটটা করছো এটা 10,000 উপর বেস করে হ্যাঁ সো এইটাকে I'm just going to share my screen and I'll show you how to with the formulas. সো ইনিশিয়ালি আমার কিন্তু ভাগটা করে নিতে হবে ঠিক আছে সো আমার এই যে 10,000 টাকা হ্যাঁ এই যে 10,000 টাকা আমি ইনিশিয়ালি স্টার্ট করছি রাইট তাহলে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত থাকবে 65% ইনটু এই 10,000 না Yes, ma'am. রাইট ওকে সো আমার ইনিশিয়ালি ভাগটা হবে এভাবে ওকে তারপরে আমার স্টক এতে আমার ইনিশিয়ালি এগুলো হচ্ছে all আমার ইনিশিয়াল ব্যালেন্সেস স্টক এতে আমার বসবে হচ্ছে 40% অফ এই 6,500 ঠিক না স্টক Yes. বি স্টক সি এইভাবে এই তিনটা আমার অ্যাড করলে হবে 6,500 সিমিলারলি আমার গোল্ডে বসবে কত 60% অফ কমোডিটিতে কত 1,500 রাইট সো এই 1,500 60% বসবে আমার গোল্ডে এখানেটা বসবে আমার সিলভারে আর আমি জাস্ট বন্ড টুটাকে একটু করে দিই। আর বন্ডেও একই জিনিস আমার 1,500 টাকা 2,000 টাকা বন্ডে থাকার কথা সো এটার 70% বসবে হচ্ছে আমার বন্ড ওয়ানে এবং এটা হচ্ছে বন্ড টুতে এবং আমি যদি এই পুরাটাকে অ্যাড আপ করি তাহলে আমার কিন্তু কত আসে কথা পুরোটা Ma'am, কি আসে stock 10,000 একটু ইস্যু হচ্ছে মনে হয়। ও স্টক এটা যেটা হয়েছে D9 ইনটু E4 E4 টাকে ইয়ে করতে হবে F4 করতে হবে ইয়া সো আমার এই টোটাল স্টক 6,500 আমার কমোডিটি ছিল হচ্ছে 1,500 আমার বন্ড ওয়ান ছিল হচ্ছে 2,000 এতদূর কি সবাই বুঝছে Yes, miss. Yes, ওকে ma'am. সো আমরা ইনিশিয়াল গুলা ফার্স্টে বের করে নিতে হবে রাইট আর এটা হচ্ছে আমার ইনিশিয়াল লাইনটা এটাকে আমি ইয়েলো কালার দিয়ে রাখি
আচ্ছা, সো এখন আমার অ্যাকচুয়ালটা বের করতে হবে, রাইট? অ্যাকচুয়াল কিভাবে আমি বের করব? আমার ফার্স্টে বের করতে হবে, আমার এই রিটার্নগুলো দেয়া আছে, রাইট? এই রিটার্নগুলো দেয়া আছে। সো আমার স্টক এতে আমার অরিজিনালি ছিল 2600, এখন রিটার্ন যদি আসে 15%, তাহলে আমার কি হবে? এই 2600 ইন্টু 15% না, 1 প্লাস 15%, রাইট? নতুন আমার ভ্যালুয়েশন অফ স্টকে তাহলে হবে 2990। এটা কি আসছে সবার স্টকের ভ্যালুগুলো? সো স্টক Ma'am, এতে Yes, ma'am. স্টক এতে 2600, 15% যদি রিটার্ন হয় তাহলে 2600 ইন্টু 1.15, which is 2990। স্টক বিতে 2600 ছিল, কিন্তু ও তো -10% রিটার্ন করছে, রাইট? সো এটা হবে 2600 ইন্টু 1 -10%, সো 2600 ইন্টু 0.90, which is 2340। সিমিলারলি স্টক সিতে 1300 ছিল, সে 5% রিটার্ন করছে, সো 1300 ইন্টু 1.05 হচ্ছে 1365। এতদূর কি কমন? এভরিবডি গট ইট ক্লিয়ার? Yes, ma'am. আর আমার যদি টোটাল ইকুইটিতে তাহলে এখন কত আছে? এইটা প্লাস এইটা প্লাস এইটা, অলরাইট? সিমিলারলি এখন আমি যেটা করব, গোল্ডেরটা বের করব। গোল্ডে আমার ছিল হচ্ছে 900। দেখো আমার কিন্তু একেবারে সিকিউরিটি লেভেল ক্লাসিফিকেশন থেকে রিটার্ন বের করে আসতে হচ্ছে, ঠিক না? সো প্রথমে আমার গোল্ডের দাম ছিল হচ্ছে 900, এইটাকে আমার রিটার্ন করতে হচ্ছে 1 প্লাস 15%, তাহলে এখন আমার নতুন গোল্ডের ভ্যালুয়েশন কত? 1035। সিমিলারলি আমার সিলভারে ছিল 600, 8% রিটার্ন করলে এখন সিলভারে আসা হচ্ছে 648। তাহলে আমার কমোডিটিতে টোটাল কত আছে? 1035 প্লাস 648। এতটুকু ক্লিয়ার? ইয়েস মিস। ওকে, তাহলে এখন লাস্ট আমি তাহলে বন্ডটা করি। আমার বন্ড ওয়ানে ছিল হচ্ছে 1400, সো ইন্টু 1 প্লাস আমার বন্ড ওয়ানের রিটার্ন আছে 5%, সো ইন্টু 1.05, 1470 আছে বন্ড ওয়ানে। আর এটাকে যদি আমি কপি করি তাহলে আমার বন্ড টুতে কত আসছে? 600। 600তে তো আমার 6% নেগেটিভ রিটার্ন আসছে, সো আমার ভ্যালুয়েশনটা কমে 600 থেকে 564 এ হয়ে গেল। তাইলে এখন আমার নতুন বন্ডের ভ্যালু কত আছে? ইকুয়ালস টু 1470 প্লাস 564, অলরাইট? তাহলে আমার এখন টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট তাহলে এখন কত? আমার স্টক পোর্টফোলিওর ভ্যালু কত? এটা প্লাস এটা প্লাস এটা, ঠিক না? দিস ইজ মাই টোটাল পোর্টফোলিও ভ্যালু। আমি শুরু করছিলাম 10,000 দিয়ে, এক একটা রিটার্ন এক একভাবে আসছে, এভাবে আমার পোর্টফোলিওর ভ্যালুটা আসলে হচ্ছে 10412। এখন আমার যেটা করতে হবে, এই 10412কে আমার টার্গেট করতে হবে যে কোথায় আসলে কত টাকা থাকার কথা ছিল। ওকে, সো আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যে 10412, এটার 65% থাকার কথা ছিল কি আমার ইকুইটিতে, না? Yes, ma'am. সো আমি এখন এই ভাগগুলা করতেছি, বুঝে গেছে? সো এই G5টাকে আমি জাস্ট একটু F4 করে দিই। সিমিলারলি আমার বন্ডে থাকার কথা ছিল 20%, কমোডিটিতে থাকার কথা ছিল 15%। তো এই তিনটাকে আমি যদি অ্যাড করি 10412 আসতেছে। এতদূর ক্লিয়ার সবার? Yes, ma'am. ইয়েস মিস। আচ্ছা, সো আমি প্রথমে এই ভাগটা করলাম, অ্যাসেট ওয়াইজ ভাগটা করলাম। এখন প্রতিটা অ্যাসেটের ভিতরে আবার আমার ইনস্ট্রুমেন্ট ওয়াইজ ভাগ করতে হবে, ঠিক না? সো আমার ইকুইটিতে যে 6768 থাকার কথা, এবং এগেন এটাকে আমি F4 করতেছি, এটাকে এটার মধ্যে 40% থাকার কথা হচ্ছে স্টকেতে, 40% থাকার কথা হচ্ছে স্টক বিতে, এবং স্টক সিতে থাকার কথা 20%। সো দিস ইজ হোয়াট আই শুড হ্যাভ হ্যাড ইন মাই ইকুইটি ক্লাসিফিকেশন, রাইট? সিমিলারলি আমার গোল্ডে কত? কমোডিটিতে আমার যে 1562 থাকার কথা ছিল, সেটার 60% থাকার কথা হচ্ছে গোল্ডে, এবং 40% থাকার কথা হচ্ছে আমার সিলভারে। সো দিস ইজ হোয়াট আই শুড হ্যাভ হ্যাড ইন গোল্ড অ্যান্ড সিলভার। আর সিমিলারলি আমার বন্ডে যে 2082 থাকার কথা, সেটা 70% থাকার কথা আমার বন্ড ওয়ানে, আর বাকিটা থাকার কথা হচ্ছে আমার বন্ড টুতে। সো
দিস ইজ হোয়াট আই শুড হ্যাভ হ্যাড, এবং আমি যদি এই সবগুলাকে সাম আপ করি, এগেইন দিস শুড সাম আপ টু 10412, এবং স্টকটাকে আমি সাম আপ করলে 6768, কমোডিটিকে সাম আপ করলে 1562, আর বন্ডকে সাম আপ করলে আসবে 2082। এতটুকু পর্যন্ত কি সবার ক্লিয়ার? ক্যালকুলেশনগুলো কিভাবে হলো? জি ম্যাম। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা না, তাহলে এখন আমার অ্যাকশন রিকোয়ার্ড, রাইট? বাই না সেল? সো আমার ইকুইটি থেকে বেশি আছে না কম আছে? টার্গেট 6768 আছে কম না? আছে মিস। Yeah, so I'm going to buy, right? So এখানে আমি একটা ফর্মুলা বসাইছি। So if target, if actual is greater than target, comma, sell, otherwise buy. এখানে ফর্মুলা বসাই দিন। ওকে, সো এখানেও কি আমার টার্গেট 2082, কিন্তু আমার এখানে কম আছে, সো আই এম গোইং টু বাই। তাহলে এখানে আমি কত পুট করব? এটা তাহলে আমার সেল করতে হবে, ঠিক না? এখন আমার দেখতে হবে কতটুকু বাই করব বা কতটুকু সেল করব। সো আমার অ্যাকচুয়াল হচ্ছে 6698, আর এটা হচ্ছে আমার 6768, আমি এটা বাই করব। সো বাইতে আমার নেগেটিভ সাইন, দিস মাইনাস দিস। সো আমি বাই করব 73 টাকা, আমি বাই করব 48, এবং সেল করব 121, এবং এই তিনটাকে অ্যাড আপ করলে কিন্তু আমার জিরো আসে, কারণ আমি নতুন কোনো টাকা ইনভেস্ট করতেছি না। ওকে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো সিমিলারলি আমি এখানে বাই সেল গুলো যদি বসাই দিই, ওকে, এখানে যদি আমি বাই সেল গুলো বসাই দিই এবং আমি যদি এই পুরোটাকে সাম আপ করি, তাইলেও কিন্তু আমার জিরো আসবে। ওকে, সো আমি এবং এইগুলাকে যদি আমি সাম করি, this 3 should equal to 73, this 2 should equal to 121, and this 2 should equal to 40। সো ইন্ডিভিজুয়ালি কিন্তু মানে আমার অঙ্কটা ঠিক আছে নাকি এটা কিন্তু বোঝার জন্য আমি এভাবে ক্যালকুলেশনগুলো করতে পারি। সো what I'm gonna do, আমি এই ফাইলটা একটু এখানে আপলোড করে দিচ্ছি, তাহলে দুইটা এক্সাম্পল থাকলো। So this is an important problem for your mid, okay? দুইটা এক্সাম্পল আছে, এখানে তো আমরা এক্সেল দিয়ে করছি, ইউ গাইস প্লিজ ট্রাই টু ডু ইট হাতে কলমে খাতায়, রাইট? এখানে কিন্তু আলাদা আলাদা কলাম করে করে আমার ক্যালকুলেশনগুলো করতে হবে। আচ্ছা, আমরা তাহলে এখন একটু এক্সাম প্রেপটা একটু দেখি ফর দিস চ্যাপ্টার। সো এখান থেকে আমাদের মোটামুটি একটা বড় essay question আছে, explain the 3 broad types of asset allocation with numerical examples, okay? So এখানে আমি যদি asset allocation বলি তাহলে strategic, you have to give numerical example. For example, equity 70%, bond 30%. For tactical asset allocation, initially the mix was 70-30, but equity market, I expect the equity market to keep on going up, so আমি flexibility করলাম যে plus minus 10% হতে পারবে, so my current mix is 80-20. Do you understand what I'm saying? এরকম কিছু নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে you prepare the answer to this essay question. আর ম্যাথের থেকে আমরা যে রিব্যালেন্সিং গুলো করলাম, এই রিব্যালেন্সিং গুলো কিন্তু বেশ বড় বড় ম্যাথ, রাইট? সো ওগুলা প্র্যাকটিস করতে হবে, রাইট? ইজ দিস ক্লিয়ার? এনিওয়ান হ্যাজ এনি কোয়েশ্চেন? লামিয়া, ডু ইউ হ্যাভ এ কোয়েশ্চেন? ইয়েস ম্যাম, আমরা কি মানে এক্সামে যখন ম্যাথটা করব তখন কি এরকম পার্ট বাই পার্ট করব, নাকি আমরা যে এখন জাস্ট একটা বক্স করলাম ওটা করব? পার্ট বাই পার্ট করেই কিন্তু করতে হবে, রাইট? কারণ আমার রিটার্ন গুলা তো ইনস্ট্রুমেন্ট লেভেলে দেয়া, সো আমার এই বক্সটা আঁকতে হবে, আমার ইনস্ট্রুমেন্ট গুলার ভ্যালু ক্যালকুলেট করতে হবে, তারপর ওগুলাকে সাম আপ করে টোটাল ইকুইটি কত, টোটাল বন্ড কত, টোটাল বন্ড কত, এটা বের করতে হবে।
এটা কি বুঝা গেছে? ইয়েস ম্যাম। কারণ কি আমার কিন্তু অ্যাসেট ক্লাসেসও দেখাইতে হবে, আমার কিন্তু ইনস্ট্রুমেন্টের ডিটেলও দেখাতে হবে। Does that answer your question, Lamia? ইয়েস ম্যাম। More questions? আচ্ছা, সো আমরা টপিক 4টা we just finished topic 4. আর টপিক 6 যেটা, এটা কিন্তু আমাদের ইয়েতে নাই, মিড টার্মে নাই, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের জন্য। অলরাইট, সো এখানে আমি জাস্ট রিনেম করে দিই। সো এটা আমাদের পড়ার দরকার নেই, আমাদের শুধু একটা টপিক বাকি আছে বিফোর মিড টার্ম, সেটা হচ্ছে পিকিং দ্য ইকুইটি প্লেয়ার্স। রাইট, সো আই এম জাস্ট গোইং টু ডাউনলোড দ্য পাওয়ার পয়েন্ট। This one. Question. আচ্ছা, আমার এটা ডাউনলোড হলো না কেন বুঝতেছি না। ডাউনলোড again. ওকে, সো চ্যাপ্টার 9 পিকিং দ্য ইকুইটি প্লেয়ার্স, এই চ্যাপ্টার থেকে আমাদের কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন ডিভিডেন্ড ক্যালকুলেশন কিভাবে করে, ডিভিডেন্ড কিভাবে পে করে, এই জিনিসগুলো, স্টক ডিভিডেন্ড কি। সো লেটস গো থ্রু দিস। সো প্রথম পয়েন্ট এখানে হচ্ছে আমাদের দ্য ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল অ্যানালিসিস এন্ড টেকনিক্যাল অ্যানালিসিস। এটা কিন্তু ক্লাসে আমরা অনেকবার ডিসকাস করেছি না। ফান্ডামেন্টাল অ্যানালিসিস কি, আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখি, আমরা এটা 3 স্টেপ প্রসেস, ঠিক না? উই লুক এট দ্য ইকোনমি, উই লুক এট দ্য ইন্ডাস্ট্রি এন্ড উই লুক এট দ্য company. We forecast the 5 years of financial statement for the company, and we try to estimate what is the value of the earnings, future earnings of this company. আর টেকনিক্যাল অ্যানালিসিসে আমরা কি করি, we just look at the supply and demand, we look at the market trading statistics. আমরা কিন্তু কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এখানে দেখতেছিও না। সো এটা দেখে আমরা বোঝার চেষ্টা করি এই স্টকটার প্রাইসটা বাড়বে নাকি কমবে। এখন সেকেন্ড টপিক হচ্ছে যে ডিভিডেন্ড। ডিভিডেন্ড এরা কি আসলে রিয়েলি ম্যাটার করে নাকি করে না। সো এখানে থিওরি ভার্সাস প্র্যাকটিসের মধ্যে অনেক ভাগ আছে। থিওরিতে বলে যে ডিভিডেন্ড ম্যাটার করে না, কেন? কারণ আমার একটা কোম্পানি, লেটস আমি এই বছর 100 টাকা বানাইলাম, আমি ইদার পুরাটা ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিতে পারি, তাহলে এই পুরো 100 টাকা আমার স্টক যারা হোল্ডার ওরা পেয়ে গেল, অথবা এই 100 টাকা আমি রিইনভেস্ট করে যদি আমি কোম্পানির গ্রোথটা বাড়াই, তাহলে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হিসাবে ওই টাকাটা আমার কোম্পানির ইনভেস্টররা পাচ্ছে। সো এটা বলতেছে, বাট সো আমি ওয়েদার ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছি নাকি দিচ্ছি না, এটা ম্যাটার করে না ইন থিওরি, বাট ইন প্র্যাকটিস উই হ্যাভ সিন ডিভিডেন্ডস ডু ম্যাটার। কোনো একটা কোম্পানি যদি ডিভিডেন্ড না দেয়, বাংলাদেশে তো ডিভিডেন্ড না দিলে আমার ক্লাসিফিকেশনই চেঞ্জ হয়ে যাবে, একটা এ ক্যাটাগরির স্টক একটা জেড ক্যাটাগরিতে চলে যাবে, রাইট? আর ডিভিডেন্ড বাংলাদেশে যে সিস্টেমটা, ডিভিডেন্ড বলতে কিন্তু আমরা স্টক ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড দুইটাকেই কাউন্ট করি। এই জন্য আমরা দেখবো ম্যাক্সিমাম কোম্পানি করে কি, কিছু ক্যাশ ডিভিডেন্ড দেয়, বাকিটা স্টক ডিভিডেন্ড হিসেবে চালায় দেয়। ওকে, কিন্তু কোনো ইয়ারে যদি লেটস সে প্রতি বছর একটা কোম্পানি 15% ডিভিডেন্ড দিয়ে আসছে, কোনো ইয়ারে যদি সে 10% দেয়, ওই স্টকে এটা কিন্তু একটা নেগেটিভ ইনকাম ইনভেস্টর সাইকোলজি ক্রিয়েট হবে, এই কোম্পানিটার মনে হয় কোনো সমস্যা হচ্ছে। Even though stock dividend does not mean anything, এবং একটা ফাইন্যান্স স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ডস দিস, রাইট? তারপরে কিন্তু একটা বিহেভিয়ারাল ইয়েতে একটা সাইকোলজিক্যাল নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হয়, অ্যান্ড ইট এফেক্টস দ্য স্টক প্রাইস। সো ইন রিয়েল লাইফ ডিভিডেন্ডস ডু ম্যাটার, এবং ম্যাক্সিমাম কোম্পানিগুলো কিন্তু চেষ্টা করে একটা কনস্ট্যান্ট পার্সেন্টেজ অফ ডিভিডেন্ড দিতে। এরপরে আমরা যেটা দেখবো, হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ডিভিডেন্ডস। সো উই হ্যাভ ক্যাশ ডিভিডেন্ডস, উই ক্যান হ্যাভ স্টক ডিভিডেন্ডস, প্রপার্টি ডিভিডেন্ড, স্পিন অফ অ্যান্ড রাইট।
ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড আর রাইটস, এই তিনটা খুব কমন। প্রপার্টি আর স্পিন অফ হয় হচ্ছে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনের সময়, আর প্রপার্টি ডিভিডেন্ড আমি লাস্ট 50 ইয়ার্সে দেখি নাই। ওকে, সো দিস ইজ এ ভেরি আনকমন কাইন্ড অফ ডিভিডেন্ড। So let's talk about what are cash dividends. Cash dividends হচ্ছে these are distribution of the company's profits. So cash dividend কে আমি যদি রিইনভেস্ট করি তাহলে সেটাকে বলে ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট প্ল্যান, শর্টকাটে আমরা এটাকে বলি ড্রিপস। ওকে, সো আবার আরেকটা যেটা এখানে কনসেপ্ট যেটা বুঝতে হবে, মাঝে মধ্যে যেটা হয় শেয়ারস আর হেল্ড ইন স্ট্রিট নেম। স্ট্রিট নেম না কি মানে হচ্ছে যে 10 জন ইনভেস্টর মিলে একটা বিও অ্যাকাউন্ট খুললো, and these are not retail investors, these are big institutional investors. So ওরা যখন একটা কমন বিও অ্যাকাউন্ট খুলতেছে তখন সেটাকে আমরা বলি যে দ্য শেয়ারস আর হেল্ড আন্ডার এ স্ট্রিট নেম। সো এটা করাতে যেটা হয় যে তারপরে যে যেই ভাগে ওখানে শেয়ার আছে সেভাবে ডিভিডেন্ডটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, কিন্তু ডিভিডেন্ডটা আসবে ব্রোকারেজ ফার্মের নামে। ওকে, ব্রোকারেজ ফার্মের নামে আসবে। সো ডিভিডেন্ড দুইভাবে আসতে পারে, একটা ব্রোকারেজ ফার্মের নামে, এবার একটা মিউচুয়াল ফান্ডে যতগুলো ডিভিডেন্ড পে করছে সেটা কিন্তু মিউচুয়াল ফান্ডের নামে আসতেছে, তারপরে সেটা ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের কাছে চলে যাচ্ছে। আরেকটা যেটা হতে পারে যে পোর্টফোলিও ম্যানেজার ডিভিডেন্ড চেকটা রিসিভ করবে এবং তারপরে সে এটাকে ক্যাশ করে ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদেরকে দিয়ে দিবে। সো এইভাবে দুইভাবে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট হতে পারে। তারপর ক্যাশ ডিভিডেন্ডস, এটা নিয়ে আমরা ডিসকাস করব। এখন হোয়াট আর স্টক ডিভিডেন্ডস? স্টক ডিভিডেন্ডস হচ্ছে অ্যাডিশনাল শেয়ার ওরা দেয়। ওকে, এখন অ্যাডিশনাল শেয়ার দিলে আমরা একটা এক্সেল এক্সাম্পল দেখবো এখন স্টক ডিভিডেন্ড আসলে কিভাবে এফেক্ট করে। সো লেটস সে আমার কাছে এটা হচ্ছে নাম্বার অফ স্টক আর এটা হচ্ছে আমার প্রাইস, ক্লোজিং প্রাইস অফ দ্য স্টক। ওকে, সো আমার কাছে ছিল 10টা স্টক, এক একটার দাম 5 টাকা করে ছিল। সো আমার টোটাল ভ্যালুয়েশন কত? নেট ভ্যালু অফ দ্য স্টকস দ্যাট আই হোল্ড ইজ 50 টাকা। এখন আমি স্টক ডিভিডেন্ড দিলাম 100% স্টক ডিভিডেন্ড। 100% স্টক ডিভিডেন্ড যদি দিই তার মানে কি আমার 10টা স্টক এখন 20টা স্টক হয়ে যাবে, রাইট? নাম্বার অফ স্টক কিন্তু বেড়ে যাচ্ছে, মার্কেটে ডাবল হয়ে যাচ্ছে, কিন্তু আমার প্রাইসটাও তো ওইভাবে অ্যাডজাস্ট করবে। আমার আগে ক্লোজিং প্রাইস যেটা ছিল একটা স্টক কিন্তু 2টা স্টকে ভাগ হয়ে যাচ্ছে এখন। সো যেটার দাম ছিল 5 টাকা সেটা এখন 2.5 টাকা হয়ে যাবে এবং আমার কিন্তু ভ্যালুয়েশনটা একই আছে। আমার আগেও 50 টাকা ছিল, এখনো 50 টাকাই আছে, কিন্তু আমার হাতে 20টা স্টক আছে, এক একটার প্রাইস এখন 2.5 টাকা করে। এটাই হচ্ছে স্টক ডিভিডেন্ড। এটা কি ক্লিয়ার সবার কাছে স্টক ডিভিডেন্ডের ক্যালকুলেশনটা? ম্যাম আরেকবার বলবেন। এই যে একটা স্টক 2টা স্টক হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে নাম্বার অফ স্টকস ডাবল হয়ে যাচ্ছে কিন্তু প্রাইসটাও তো ভাগ হয়ে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে। মিস তাহলে ইনভেস্টরদের কি লাভ হচ্ছে? ইনভেস্টরদের কোনো লাভ হচ্ছে না, ইনভেস্টর কিন্তু আগে যেটা ছিল সেটাই আছে। হ্যাঁ, কিন্তু সো ফান্ডামেন্টালি ইনভেস্টরদের কোনো লাভ হচ্ছে না। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে this is a difference between traditional finance and behavioral finance. Let's say আমার একটা কোম্পানি স্টক ডিভিডেন্ড দিল, স্টক ডিভিডেন্ড কে সবচেয়ে সিটি ব্যাংক। সিটি ব্যাংক আছে, লেটস লুক এট অগ্নি সিস্টেমস। সো এখানে ক্যাশ ডিভিডেন্ড এটা হচ্ছে বোনাস লাস্ট 2018 সালে দিছে। সিটি ব্যাংক বলছো না? 2025-24 সালে যারা স্টক ডিভিডেন্ড দিছে, সো এখানে দেখো ওরা ক্যাশ ডিভিডেন্ড দিছে 12.55%, which is good, and স্টক ডিভিডেন্ড দিছে ওরা 12.5%, ইকুয়াল দিছে, ঠিক আছে। সো এই ডিভিডেন্ডটা ওরা কবে দিছে এটা আমরা নিউজে গেলে দেখতে পারবো, এবং আমরা যদি এই শেয়ারটার ক্লোজিং প্রাইস ফর 1 year দেখি, this was the dividend adjustment most probably, ঠিক আছে, এই যে প্রাইসটা অ্যাডজাস্ট হয়েছে। ওকে, কিন্তু বাংলাদেশের মার্কেটে স্টক ডিভিডেন্ড দিলে there is a psychological positive motivation, এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকে, এটা আমরা ম্যাক্সিমাম 90% অফ দ্য কোম্পানিতে দেখছি। সো স্টকটা অ্যাডজাস্ট হওয়ার পরে আবার কিন্তু দামটা উঠে গেছে।
Do you see what happened here? Yes, miss. Yeah. So এখানে আমি এক্সেলে কিন্তু দেখতেছি যে ওটা আমার যে বেনিফিটটা সেটা ট্রেডিং থেকে আসতেছে। কিন্তু আমার একটা কোম্পানি, লেটস সে আমার এখানে 10টা স্টক ছিল। ঠিক আছে? আমার একটা কোম্পানির 100টা স্টক আছে। নাম্বার অফ স্টকস। কোম্পানির ভ্যালুয়েশন কোথা থেকে আসে? আমি এই কোম্পানির ভবিষ্যতের আর্নিং এর উপর আমার ক্লেম কতটুকু, রাইট? সো লেটস সে আমার নেট ইনকাম অফ দিস কোম্পানি কারেন্টলি হচ্ছে 1000 টাকা। তাহলে প্রতিটা শেয়ারের ভাগ কত? 1000 ডিভাইডেড বাই 100 না? 10 টাকা। Yes, ma'am. আচ্ছা, এখন যদি আমার নাম্বার অফ স্টকস যদি 200 হয়ে যায়, আমার নেট ইনকাম অফ দ্য কোম্পানি কি ডাবল হয়ে যাবে? হবে না তো, ঠিক না? সো আমার প্রতিটা শেয়ারের ভাগ আমার আসতেছে হচ্ছে 5 টাকা। ঠিক আছে? সো আমার যদি আগে আমি যদি 10টা স্টক হোল্ড করতাম, এখন আমি 20টা স্টক হোল্ড করতেছি, রাইট? আমি যদি কোম্পানির ভাগটা দেখি, আগেও আমার 100 টাকা ভাগ ছিল, এখনো আমার এই কোম্পানির প্রফিটের 100 টাকা ভাগই আছে, রাইট? সো ফান্ডামেন্টালি কোনো চেঞ্জ হয় নাই, বাট বিকজ অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ফর টেকনিক্যাল অ্যানালিসিস, ওখানে কিন্তু আমি দেখলাম ওখানে কিছু বেনিফিট ইন রিয়েল লাইফ আছে। সো ইন থিওরি আমরা এখানে পড়তেছি কিন্তু অনেক কিছু চেঞ্জ হয় না, বাট এটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড মার্কেট ডাইনামিক্স অনুযায়ী sometimes it can give you some benefits, and this is why companies give stock dividends. Sajjad, you have a question? Ma'am, when we talk about the stock dividends, is it the same thing as the stock split যেটাকে বলা হয়? স্টক স্প্লিট আর স্টক ডিভিডেন্ডের মধ্যে কিছু অ্যাকাউন্টিং ডিফারেন্স আছে। সো আমি যদি বলি 100% স্টক ডিভিডেন্ড, 100% স্টক ডিভিডেন্ড ইজ দ্য সেম অ্যাজ 2:1 স্টক স্প্লিট, রাইট? একটা শেয়ার Actually দুইটা found it a শেয়ার, little bit more detail. If saying I found this much, it's ঠিক আছে? crazy strong. One is- I think that CVS might be shutting down. ভাগ Or একই হচ্ছে কিন্তু for all of this, it's just such an insane find. পরে চ্যাপ্টার করব, Yes, আরো 2-3টা স্লাইড পরে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রপার্টি ডিভিডেন্ড। সো প্রপার্টি ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন অফ ফিজিক্যাল গুডস। সো একটা কোম্পানি ডিভিডেন্ড দিতে পারতেছে না, সে ব্যাংকরাপ্ট হয়েছে। লেটস সে অ্যাপল যদি কখনো ব্যাংকরাপ্ট হয়ে যায়, সে আইফোন ডিস্ট্রিবিউট করে দিবে, ওকে? দিস হ্যাজন্ট হ্যাপেন্ড ইন দ্য লাস্ট 20 or 30 ইয়ার্স। তারপরে হচ্ছে স্পিন অফ। স্পিন অফে হচ্ছে প্যারেন্ট কোম্পানি একটা সাবসিডিয়ারির শেয়ারগুলা আরেকটা কোম্পানিকে দিয়ে দিচ্ছে। সো কোম্পানি এ টেকস ওভার কোম্পানি বি। সো কোম্পানি বি এর শেয়ারগুলো ভাগ করে সে কোম্পানি এ কে দিয়ে দিচ্ছে, ওকে? সো এগুলো আমার মার্জার্স এন্ড অ্যাকুইজিশনস হয়, দিস আর মোর প্রাইভেট প্যাটার্নস হয়। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে রাইট শেয়ার। স্টক ডিভিডেন্ড আর রাইট শেয়ারের মধ্যে ডিফারেন্সটা কি? স্টক ডিভিডেন্ড পাওয়ার জন্য আমার কোনো টাকা দিতে হচ্ছে না, বাট রাইট শেয়ার কিন্তু আমার আবার কিনে নিতে হয়, ওকে? যেমন এখানে আমরা দেখি, এখানে রাইটস কবে ওরা দিছিল? 2010 সালে 1:1, মানে একটা শেয়ার থাকলে আমি আরেকটা শেয়ার কিনতে পারবো, ওকে? এবং এই রাইট শেয়ারটা ফ্রি না, এটা একটা টাকা দিয়ে কিনতে হবে। ফর এক্সাম্পল, আমি বললাম 1:1, আমার এখন শেয়ারের দাম 200 টাকা, তুমি এটা 100 টাকা দিয়ে কিনতে পারবা। সো 1:1 at 100 টাকা পার শেয়ার। সো আমি, আমার কাছে একটা শেয়ার থাকলে আমি এই কোম্পানির আরেকটা শেয়ার কিনতে পারবো, কিন্তু আমার 100 টাকা দিতে হবে। 200 টাকার জায়গায় আমি ডিসকাউন্টেই পাইতেছি, কিন্তু আমার 100 টাকা দিতে হবে যদি আমি আরেকটা শেয়ার চাই। সো স্টক ডিভিডেন্ডে এখানে কিন্তু কোনো মানি ইনভলভ না, কিন্তু রাইট শেয়ারে কিন্তু কোম্পানি ইজ অ্যাকচুয়ালি রেজিং সাম ক্যাপিটাল ইন দ্য ফর্ম অফ রাইটস। So do you guys understand the difference? Between stock dividend and right share? Yes, ma'am. আচ্ছা, অলরাইট। সো আমরা ইন্ডিভিজুয়াল যেটা করতে পারে, রাইটস এর আবার একটা টাইম থাকে যে এত দিনের মধ্যে আমার এই ট্রানজাকশনটা কমপ্লিট করতে হবে। এখন আমি যদি এই কোম্পানির আরেকটা শেয়ার কিনতে না চাই, আমি কি করতে পারি? আমি আমার রাইটসটা আরেকজনের কাছে শেয়ার সেল করে দিতে পারি, রাইট? সো আমি 100 টাকা দিয়ে 200 টাকার শেয়ার পাচ্ছি। সো আমি 150 টাকা আমি আরেকজনের কাছে আমার রাইটসটা সেল করে দিলাম, সে 50 টাকা দিয়ে একটা আরো 50 টাকা অ্যাড করে সে একটা 200 টাকার শেয়ার পাইলো, রাইট? SM Afsar Hussain, do you have a question? মিস রাইট শেয়ার ইস্যু করার পরও তো প্রাইস অ্যাডজাস্ট করে।
রাইটসেও প্রাইস অ্যাডজাস্ট হবে সবগুলোতে, ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড, রাইটস, স্টক স্প্লিট সবকিছুতেই প্রাইস অ্যাডজাস্ট হবে। Yes, তাহলে প্রাইসটা ডাউন খেয়ে গেল না একটু? নাম্বার অফ শেয়ার যদি বেড়ে যায় তাহলে আমার প্রাইস পার শেয়ার ডাউন হবে না? ডাউন But হবে, কিন্তু ক্যাপিটালও তো রাইজ হচ্ছে। হ্যাঁ, সো ক্যাপিটাল রাইজ হওয়ার পরে বাকি যে এফেক্টটা অতটুকু ডাউন হবে, কারণ এখানে তো কোম্পানির ভ্যালুয়েশন বাড়তেছে, ঠিক না? Okay. কোম্পানি তো কিছু টাকা পাচ্ছে, সো স্টক ডিভিডেন্ডে যতটুকু ডাউন হবে রাইটসে কিন্তু অত ডাউন হবে না। এটা বুঝে গেছে? Yes, ma'am. অলরাইট, সো এখানে দিস আর দ্য অ্যাকশনস দ্যাট ইউ ক্যান হ্যাভ ইন অর্ডার টু গেট রিড অফ দ্য রাইট শেয়ার। এবং রাইটসেও কিন্তু আমরা যখন রাইট শেয়ারগুলো দিই এখানে কিন্তু let's say listing products listed by new issue, এই যে রাইটস এর জন্য যেমন যে আমরা নেট এই যে মে 20-তে ওরা রাইটস ইয়ে করছে এবং এখানে একটা রিপোর্ট দিতে হয় ওদের, ঠিক আছে? সো এই রাইটস দিয়ে ওরা আসলে কি করবে, ওরা রাইট শেয়ার দিয়ে 929 মিলিয়ন টাকা রেজ করছে এবং সেটা ওরা কিসে ইউজ করছে, লোন রিপেমেন্টে, নেটওয়ার্ক সিস্টেম আপগ্রেডেশনে, নেটওয়ার্ক কাভারেজটা ছিল ওদের মেইন। সো ওরা গ্রোথ অপরচুনিটিতে ওরা এটা ইউজ করতেছে। ওকে, সো রাইটস কিন্তু বলতে হয় আমি কি কারণে রাইটসটা দিতেছি। এবং এখানে আরপিও প্রসিড ইউটিলাইজেশন, এখানে আরো কিছু এক্সাম্পল আছে, এগুলো তো ইউটিলাইজেশন গুলো। আর নিউ ইস্যুস আইপিওতে they have to publish a document, right? এরকম একটা ডকুমেন্ট দিতে হয়। যেমন এই যে ডিজিকন টেকনোলজি, ওরা যে রাইটস তুলবে ছোট একটা ডকুমেন্ট দিতে হয় যে কি কি কারণে ওরা রাইটস তুলবে, এবং দ্যাট হ্যাজ টু বি অ্যাপ্রুভড বাই দ্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ইফ ইউ গো টু দেয়ার ওয়েবসাইট ইউ উইল সি, যেমন আমরা নেটেরটা আমরা দেখছি, ইউ উইল সি অল ডকুমেন্টস রিলেটেড টু দ্য রাইটস ইস্যু। সেখানে সব ড্রাফট প্রসপেক্টাস গুলো দেওয়া আছে, এগুলো ভবিষ্যতে যারা রাইটস তুলতেছে বা নতুন শেয়ার আনতেছে এগুলো হচ্ছে ওদের প্রসপেক্টাস, ওইখানে খুব ডিটেইলে অনেক কিছু দেওয়া আছে, রাইট? This is interesting. If you go through this, যে কোন কোন কোম্পানি মার্কেটে আসতেছে এবং কি ধরনের প্রাইস নিয়ে ওরা মার্কেটে আসতেছে। এবং এখানে কিন্তু দুইটা জিনিস আছে, ডু ইউ সি এখানে ফিক্সড প্রাইস আর বুক বিল্ডিং। ডু ইউ গাইস নো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিক্সড প্রাইস এন্ড বুক বিল্ডিং? কারো কোনো আইডিয়া আছে? ম্যাম বুক বিল্ডিং কি প্রসপেক্টাস থেকে করে যে কি কোন দুইটাতেই কিন্তু প্রসপেক্টাস ওদের সাবমিট করতে হবে, এসএসসি থেকে পারমিশন নিতে হবে। বাট ফিক্সড প্রাইস হচ্ছে যে আমি এত টাকায় শেয়ারটা ছাড়ব, প্রাইসটা ফিক্সড, বা এত টাকায় আমার রাইটসটা হবে, রাইট? এটা কোম্পানি ডিসাইড করতেছে, ওকে, এবং এসএসসি অ্যাপ্রুভ করতেছে। আর বুক বিল্ডিং মেথড হচ্ছে যেমন বোরাক রিয়েল এস্টেট যেটা করতেছে আর ওমারা পেট্রোলিয়াম, ওরা যেটা করবে ওরা ইনস্টিটিউশনাল ইনভেস্টরদেরকে দাওয়াত দিবে ওয়েস্টিন বা এরকম টাইপের একটা হোটেলে, এন্ড দে আর গোইং টু সিট ডাউন, এবং ওখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ওরা বিট করবে, ওকে, এই শেয়ারটা। সো একজন বলবে আমি 100 টাকা দিব, একজন বলবে আমি 120 টাকা দিব, একজন বলবে 150 টাকা দিব, এবং এটার ওয়েটেড অ্যাভারেজ প্রাইসটা ওই শেয়ারটা মার্কেটে ছাড়া হবে। Alright, so these are the two different methods of raising shares in the market: fixed price and book building method. Okay, so price টা কিভাবে ফিক্স হচ্ছে, প্রাইস পার শেয়ারটা কিভাবে ফিক্স হচ্ছে, সেটাই হচ্ছে ডিফারেন্সটা বিটুইন দ্য প্রাইস ফিক্সড প্রাইস এন্ড দ্য বুক বিল্ডিং মেথড। ওকে, সো আমরা তাহলে আজকে এতটুকুই রাখি। নেক্সট ক্লাসে we are going to go through the chronology of events and we are going to do some problems of chapter 9 and we will do some midterm review. Okay, do you guys have any questions for now? ম্যাম আমাদের মিড টার্মে কোন কোন টপিক আছে, মানে কোন কোন টপিক পর্যন্ত? হ্যাঁ, টপিক গুলাই যে এখান থেকে টপিক 1 2 3 4 5 আর 7, 6টা বাদ, 6টা হচ্ছে শুধু প্রজেক্টের জন্য। ওকে, ওকে ম্যাম। alright, so you should start studying for your midterm, কারণ মাঝখানে কিন্তু ঈদের সময় পড়াশোনা হয় না। And do you know when your midterm is? Miss 30th. ম্যাম 30th। So মার্চের 30 তারিখে you have your midterm exam, right? So it's in 2 weeks.
অলরাইট, এর মধ্যে কিন্তু এক উইক তোমরা ঈদের জন্য পড়াশোনা করতে পারবে না, সো মেবি ইউ শুড স্টার্ট স্টাডিং ফর দ্য মিড টার্ম নাও। Isha? ইজ দিস ক্লিয়ার? Sorry, ma'am. ইয়েস ম্যাম। অলরাইট, আচ্ছা লাস্ট যে কোয়েশ্চেনটা, তোমরা সবাই কি অ্যাসাইনমেন্ট 1 সাবমিট করছো? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। অল অফ ইউ? Yes, ma'am. I have received 33 files. So দুইজন সাবমিট করে নাই। ওকে, যারা দুইজন সাবমিট করে নাই, পার ডে এটাতে অ্যাসাইনমেন্ট আছেই 5 মার্কস। সো 5 দিন পার হয়ে গেলে ইউ আর গোইং টু গেট 0 এনিওয়েজ। Right? So don't bother to submit if 5 days pass by. You still have a time to submit in the next 2 days. Okay? Alright guys, so আমাদের next class হচ্ছে সানডেতে